বিভিন্ন জায়গাতে দেখছি কেউ বুঝতে পারছে না যে খুব ভালো কিছু হয়েছে, ভালো কিছু হচ্ছে। যে প্রকল্পগুলো ছিল, খারাপ হোক ভালো হোক, সেই প্রকল্পের একটা কার্যকারিতা ছিল, সেই প্রকল্পটির টাকা বিভিন্ন জায়গায় যাচ্ছিল। তারপর নতুন সরকার এলো, নাম পাল্টে লক্ষ্মীর ভাণ্ডার অন্নপূর্ণা যোজনা হলো। অন্নপূর্ণা যোজনায় প্রথম কয়েক মাস, 1 মাস সম্ভবত টাকা পড়ল কিছু জনের, সবার পড়ল না, তাই নিয়ে জায়গায় জায়গায় বিভ্রান্তি। এখনো পর্যন্ত এই মাসে পড়েনি। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন 17 তারিখের পরে নাকি আবার টাকা জমা পড়বে। গোটা বিষয়টা যে খুব সহজ সরল গতিময়তার সঙ্গে হচ্ছে এমনটা তো বলা যাচ্ছে না। অন্তত সাধারণভাবেই তো এটা বোঝা যাচ্ছে যে গতিময়তার জায়গাটা নেই, সব কিছুই যেন ঘোলাটে। কি করতে চাইছেন, কেন করতে চাইছেন, খুব পরিষ্কার নয়। এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তো বলা হয়েছিল যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তাদেরই অ্যাকাউন্টে কোনো রকম বিভ্রান্তির কোনো অবকাশ নেই, তাদের অ্যাকাউন্টে ডবল হয়ে টাকা ঢুকে যাবে। অন্তত প্রতিশ্রুতিতে এমনটা দেওয়া হয়েছিল। তারপরে দেখা গেল সেটা হলো না। একের পর এক আগের অবস্থান বদল। তারপরে ভাবুন স্বাস্থ্যসাথী, সেটা আছে না নেই কেউ বুঝতে পারছেন না। বলা হচ্ছে বয়স্কদের জন্য আগামী 16 তারিখ থেকে আয়ুষ্মান ভারত কার্যকর হয়ে যাবে, কিন্তু কিভাবে হবে? সবাই কি নাম নথিভুক্ত করতে পারলো? সবার নাম উঠল? স্বাস্থ্যসাথীটা এখন যে অবস্থায় রয়েছে সেটা কি আদৌ কার্যকর আছে? এসব প্রশ্নের কোনো উত্তর নেই, কোথাও কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, উত্তর মিলছে না। যে সমস্ত ছেলেপিলেরা চাকরি হারিয়েছিল, আগের সরকারের আমলে চরম দুর্নীতি হয়েছিল, এখন যিনি মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীন তিনি তো বিভিন্ন জায়গায় গিয়ে সেই সব ছেলেদের পাশে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন আমরা যদি আসি এই দুর্নীতি দূর করে যারা যোগ্য তাদের চাকরি দেব। মাত্র কয়েকদিন আগে যোগ্য বলে যারা দাবি করছে, যারা পথে নেমেছিলেন, তাদের উপরে পুলিশি চড়াও হয়েছে, পুলিশের আক্রমণ হয়েছে। তারা অবাক যে সরকার তো বলেছিল আসলে তারা গোটা বিষয়টা ভালো করে ভাববে, কিন্তু ভাবার কোনো প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে আশাকর্মীদের নিয়ে যা যা হচ্ছে আদৌ কোনো ভালো লক্ষণ? ওদিকে মিড ডে মিল, সেখানে ডিম বন্ধ। প্রথম বলা হলো ডিম দেওয়া হবে না, তারপরে ডিম দেওয়া হবে। তারপরে যেভাবে ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা যা খবর পাচ্ছি অনেক জায়গাতে ইসকন তার পরিকাঠামো নেই, সে কী করে খাবার দেবে বুঝে উঠতে পারছে না। ফলে গোটা বিষয়টাতেই একের পর এক হোঁচট খাওয়া। আর এই হোঁচট খাওয়াটা সাধারণ মানুষ ধরে ফেলছে, বুঝতে পারছে যে কোথাও প্রাণ নেই। একটা সরকার চলছে কিন্তু উদ্দীপনা নেই, প্রাণ নেই, কেমন যেন কি করব বুঝে উঠতে পারছি না, কিভাবে হবে বুঝে উঠতে পারছি না। অভয়ার ফাইল আবার খোলা হবে, খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী তারস্বরে চিৎকার করে বলছেন ভুলিনি ভুলিনি ভুলিনি, আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড। আচ্ছা, লিমিটেশনটা কি? কোন লিমিটেশনের কথা তিনি বলছেন? কোন সীমাবদ্ধতা আমরা বুঝতে পারিনি। আমরা কেন, সাধারণ মানুষরা কেউ বুঝতে পারছেন না। প্রশ্নগুলো তাই উঠছে। মাত্র 3 মাসের মধ্যেই একটা সরকার এরকম জবুথবু অবস্থা কেন? কোনো গতিময়তা নেই, কোথায় যেন কিছু একটা অভাব। হতে পারে যে সরকারে নতুন এসেছে, তারা বুঝতে পারছে না যে কীভাবে সরকারটা চালাতে হয়, প্রশাসনিক রীতিনীতি কী সে বিষয়টাও খুব সড়গড় নয়। তারা বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রীরা যে সমস্ত মন্তব্য করছেন তাদেরকে সত্যি খুব অবাক লাগছে যে প্রশাসনের মাথায় বসে এমন করে বলা যায়। প্রতিদিন এক একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। সুভাষচন্দ্র বসুকে নিয়ে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছে বিজেপির এক শ্রেণীর নেতা নেত্রীরা, খুব আশ্চর্য লাগছে। নাট্যকর্মীদের উপরে আক্রমণ হচ্ছে, একাডেমি অফ ফাইন আর্টসের সামনে গিয়ে সেখানে গেরুয়া রং করে দেওয়া হচ্ছে। এগুলো দেখে অন্তত বাংলা বাঙালির মানুষজন খুব আশ্বস্ত হতে পারছে না। নতুন সরকার নতুনভাবে কিছু দেবে, নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে তারা গোটা বিষয়টার পর্যালোচনা করবে, নতুন দিকে নিয়ে যাবে। সামগ্রিকভাবে আমাদের রাজ্যের মানুষের, বাংলার উন্নতি হবে তেমন লক্ষণ কোথাও নেই। ফলে সর্বত্রই যেটা দেখা যাচ্ছে একটা মোহভঙ্গ। পরিবর্তন তো হলো, কিন্তু কেমন পরিবর্তন? কোথাও কিছু হচ্ছে না। একটা
জবুথবু সরকার। আসলে এই বিষয়টার উপরে আজ একটু আলোচনা করি। ৩ মাসে এভাবে মোহভঙ্গ হচ্ছে কেন? কিসের জন্য? এর কারণটা কি? এই বিষয়টার উপরে আলোকপাত করবার জন্য আজ যাদের আমন্ত্রণ জানিয়েছি, আসুন প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন আনিসুর রহমান, পেশায় আইনজীবী এবং একই সাথে মানবাধিকার আন্দোলনের কর্মী, এবং আমার সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ মজুমদার, সমাজকর্মী। আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর বাবুর কাছে প্রথম আসবো। আনিসুর বাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা যে আপনার পর্যবেক্ষণ কি? আপনারা দুজনেই সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, আপনারা লক্ষ্য করছেন, প্রত্যক্ষ করছেন। আমাদের যেটা পর্যবেক্ষণ, আমরা বিভিন্ন জায়গাতে যাচ্ছি, মানুষের সঙ্গে কথা বলছি, মানুষের প্রতিক্রিয়া নিচ্ছি, আমাদের মনে হচ্ছে এই ৩ মাসের মধ্যেই সাধারণ মানুষ একেবারে দলমত নির্বিশেষে, হতে পারে তারা বিজেপির সমর্থক, কিন্তু খুব একটা উৎসাহ পাচ্ছে না যে সরকারটা একটা ভালো কিছু করবে, দারুণ কিন্তু চমক দেবে। কারোর মধ্যে যেমন সেই জোশ, আমি জোশ শব্দটাই ব্যবহার করছি, নেই। এটা কেন? এর আগে কি কখনো হয়েছে যে মাত্র ৩ মাসের মধ্যে একটা সরকার সম্পর্কে এরকম একটা মোহভঙ্গের মনোভঙ্গি মানুষের মধ্যে? এটা কেন? হ্যাঁ, ৯ই মে ২০২৬ নতুন সরকার শপথ গ্রহণ করেছিল, আর ৯ই আগস্ট ২০২৬ ৩ মাস পূর্ণ হয়েছে। পিসিআরকে বলবো আর কানের ৩ মাস ২ দিন হয়েছে। এখন এই সরকারটা কিভাবে বদল হলো সেটা বাংলার মানুষ দেখেছে। যিনি পশ্চিমবঙ্গের নির্বাচন পরিচালনার মুখ্য দায়িত্বে ছিলেন, সেই চিফ ইলেকশন অফিসার সিইও মনোজ আগরওয়াল, আমরা দেখলাম শপথ গ্রহণের দিনেই তিনি একেবারে আলো করে মুখ্যমন্ত্রীর কাছে বসে রয়েছেন। অর্থাৎ তিনি নাকি মুখ্য সচিব হতে চলেছেন, তখন হননি, কিন্তু তিনি তাদের একজন হয়ে গেলেন। এবং যিনি চিফ অবজারভার ছিলেন, তিনি মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হয়ে গেলেন, সিদ্ধার্থ গুপ্ত। ফলে যাদের হাতে পুরো নির্বাচনী প্রক্রিয়াটাকে সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ এবং নিরপেক্ষ হওয়ার দায় এবং দায়িত্ব ছিল, খেলা শেষ হতে না হতেই তাদের একটা নির্দিষ্ট শিবিরের তাদেরকে ঢুকে পড়া বাংলার মানুষ দেখলো। যাই হোক, তারপরেও একটা নতুন সরকার এসছে, পরিবর্তিত সরকার। অনেক প্রত্যাশা ছিল সাধারণ মানুষের, অনেক প্রতিশ্রুতি ছিল সরকারের, নতুন সরকারের পক্ষ থেকে। ক্ষমতায় আসার আগে থেকে বলা হয়েছিল, আজকে যিনি মুখ্যমন্ত্রী তিনি সগর্বে ঘোষণা করেছিলেন যে ক্ষমতা এলে 450 টাকায় তিনি গ্যাস দেবেন। তিনি বলেছিলেন রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার, সেখানে 32-34 টাকা পেট্রোল ডিজেলের শেষ নেয়। ফলে তারা এসে সেই পেট্রোল ডিজেলের শেষ তারা তুলে নেবে, তাহলে পেট্রোল ডিজেল 32-34 টাকা প্রতি লিটারে কমে যাবে। বলেছিলেন সরকারি কর্মচারীদের 7ম পে কমিশন তিনি চালু করবেন। বলেছিলেন কেন্দ্রীয় হারে দিয়ে তিনি প্রদান করবেন। তাছাড়া অন্নপূর্ণা যোজনার কথা তো আপনি বলেছেন, যে জুন মাসের 1 তারিখ থেকেই যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারা সবাই অন্নপূর্ণা যোজনার অর্থ পাবে ডবল, অর্থাৎ 3000 টাকা করে। তারপরে বলা হয়েছিল যুবকদের 1500 টাকা না, তারা অনেক বেশি টাকা পাবে। মাধ্যমিক পাস করলে এত, উচ্চ মাধ্যমিক পাস করলে এত, গ্র্যাজুয়েট হলে এত এত টাকা পাবে। সব মানুষ একেবারে আশায় একেবারে বুক বেঁধে তারা একটা নতুন পরিবর্তনের পরিবর্তিত সরকার তৈরি করলেন। কিন্তু এই মাত্র 3 মাসের মধ্যে সাধারণ মানুষের, অধিকাংশ সাধারণ মানুষের মোহভঙ্গ হয়েছে। সরকার কি কাজ করেছেন? সবচেয়ে বড় কাজ বলতে গেলে যে হকার উচ্ছেদ, বিনা নোটিশে একেবারে সাধারণ খেটে খাওয়া গরিব কুবড়ো যে হকারগুলো, যারা স্টেশনে বসে বা রাস্তায় বসে বিভিন্ন জায়গায় বসে সেখানে তারা কিছু পণ্য বিক্রি করে তাদের পরিবারের মুখে দুটো গ্রাস তুলে দিত। ফলে তাদের বিনা নোটিশে একেবারে তাদের সমস্ত জিনিসপত্র লুটপাট, সমস্ত জিনিসপত্র নষ্ট করে দিয়ে তাদেরকে উৎখাত এবং উচ্ছেদ করা হলো। আরো বিভিন্ন গরিব মানুষ বিভিন্ন জায়গায় ঝুপড়িতে, খালের পাড়ে, রাস্তার পাশে, রেল লাইনের পাশে ছিল, তাদের সমস্ত ঝুপড়ি উচ্ছেদের
একটা প্রচেষ্টা চললো। এবং একই সঙ্গে আমি দেখলাম যে তার মধ্যে টার্গেট টার্গেট করে করে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের যে দোকানপাট যেখানে বেশি আছে বা যারা আছে সেখানেই টার্গেট করা হলো। আর কি করা হলো বলছে, তিনি প্রকাশ্যে কয়েকদিন আগে দেখলাম একটি সভায় একেবারে সগর্বে তিনি ঘোষণা দিচ্ছেন, রেড রোডে তিনি নামাজ বন্ধ করে দিচ্ছেন, ঈদের নামাজ। তিনি যে পশু কোরবানি বা গরু কোরবানি ঈদুল ফিতর, ঈদুল জোহার সময় বা ঈদুল আজহার সময় সেই গরু কোরবানি বন্ধ করেছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ যে ওবিসি এ গ্রুপে ছিল, সেই ওবিসি যে তালিকা সংখ্যালঘুদের এ গ্রুপ, সে সমস্ত বাতিল করে চৌপাট করে দিয়েছে। ইমাম ভাতা পেত, যে কারণেই হোক ইমাম ভাতা দিত আগের সরকার, সেই ইমাম ভাতা বন্ধ করে দিয়েছে। মসজিদের মাইক খোলার হিড়িক পড়ে গেছে। মসজিদ কমিটির কাছে গিয়ে জানতে চাওয়া হয়েছে মসজিদের কাগজপত্র কি আছে, মসজিদের কে দান করেছে, কোথা থেকে দান পেয়েছেন, কত টাকা দান পেয়েছেন, কি হিসেব নিকেশ, সেগুলো সব জানতে হবে, দেখাতে হবে। অর্থাৎ সরকার যেটা দরকার, যেটা প্রয়োজন ছিল, খাদ্য, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান এবং বিশেষ করে যে শিক্ষা এবং স্বাস্থ্য, এবং বিশেষ করে আগের সরকারের আমলে যে শিক্ষা দুর্নীতি এবং হাজার হাজার ছাত্র যুবরা তারা আজকের বছরের পর বছর রাস্তায় বসে আছে তাদের সমস্যার সমাধান, সেসবগুলোর ব্যাপারে কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা, সুনির্দিষ্ট পদক্ষেপ, সুনির্দিষ্ট কোনো ঘোষণা আজকে কিন্তু এই সরকার এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারেনি। অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনি যেটা বলেছেন যে প্রায় প্রতিদিন এক এক রকম বলে দেওয়া হলো কি যে একেবারে মহিলাদের সব মানে সরকারি বাসে বিনা পয়সায় যাতায়াত করবে। আসলে কলকাতায় কোথায় কটা সরকারি বাস চলে সাধারণ মানুষ বলতেই পারবে না, হয়তো হাতে গোনা কয়েকটা সরকারি বাস কয়েকটা রুটে চলে। কিন্তু তারপরেও জানা গেল যেখানে মহিলা দেখছেন যে সরকারি বাসগুলো নাকি সেখানে সেই স্টপেজে দাঁড়াচ্ছেই না, মহিলাদের টিকিট পাবে না বলে, সেই জন্য। তারপরে এখন শোনা যাচ্ছে সেই যে বিনা পয়সায় মহিলাদের সরকারি বাসে যাতায়াত, সেটাও নাকি এখন কার্যকর নয়, এফেক্টিভ নয়। ফলে সবটাই হচ্ছে একটা জুমলা, একটা ধাপ্পাবাজি। আজকের এই বিজেপি সরকার যখন কেন্দ্রে এসেছিল 2014 সালে, তখন ঠিক এইভাবেই বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে। তারা বলেছিল সমস্ত কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনবেন, সুইস ব্যাংকে যত টাকা আছে আজকের সমস্ত নাগরিকদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়ার ব্যবস্থা হবে, থেকে আরম্ভ করে বহু রকমের প্রতিশ্রুতি। কোনো প্রতিশ্রুতি তারাও পালন করেনি, এরাও পালন করেনি। এদের একটাই ব্যাপার, অন্নপূর্ণা যোজনা নিয়ে চিন্তা করার দরকার নেই, মুসলমানদের সংখ্যালঘুদের মসজিদের মাইক খুলে নিচ্ছি, তাতেই তোমরা আনন্দে বগল বাজাও। সরকারি কর্মচারী তোমাদের ডিএ নিয়ে চিন্তা করার দরকার নেই, তোমার সপ্তম পে কমিশন ভুলে যাও। তোমরা এখন ভাবো ওই ওদের গরু কুরবানি কিরকম বন্ধ করে দিয়েছি বলো, আর ঈদের নামাজ রেড রোডে কেমন বন্ধ করে দিয়েছি বলো। এটা নিয়েই তোমরা খুশি থাকো, এটা নিয়েই তোমরা আনন্দ এবং উল্লাস করো। আজকের এইভাবে একটা সাম্প্রদায়িক মেরুকরণ, সাম্প্রদায়িক বিভাজন, মানুষের মধ্যে একটা সমাজে একটা অস্থিরতা, একটা অরাজকতা, গুন্ডা দমন বিল, অথচ দেখা যাচ্ছে এই শাসক দলের লোকজন তারা সব জায়গায় গুন্ডামি করে বেড়াচ্ছে। আজকে বিরোধী রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দল বা যে সদ্য প্রাক্তন হয়ে যাওয়া যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তাদের লোকজনদের উপরে ডিম ছোড়া হচ্ছে একেবারে প্রশাসনিক মানে কর্তা ব্যক্তিদের চোখের সামনে, পুলিশের সামনে। এমনকি দেখা যাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, 15 বছর তিনি টানা মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি একটা জায়গায় তার পার্টি কর্মী নিহত হওয়ার খবর পেয়ে সেখানে পৌঁছেছিলেন, সেখানেও তার গাড়িতে জুতো, ঝাঁটা, কাদা ছোড়া হয়েছে, ডিম ছোড়া হয়েছে। ভয়ঙ্কর একটা মাৎসন্যায়, একটা অরাজকতা তৈরি হয়েছে। তোলাবাজি, ইতিমধ্যে দেখা যাচ্ছে একাধিক বিজেপি নেতা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছে এই সরকারের আমলে, কারণ লাগাম ছাড়া হয়ে গেছে, বেপরোয়া, মাত্র 3 মাসের মধ্যে। এবং বিভিন্ন তৃণমূলের নেতা, মন্ত্রী,
বা যারা মানে পঞ্চায়েত প্রধান যাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছিল, দুর্নীতির তারা প্রচুর টাকা জমিয়েছিল, সেখানেও দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কান পাতলেই যে সেখানে নাকি রপা হচ্ছে, কোথাও 10 কোটি, 50 কোটি, 100 কোটি পর্যন্ত রপা হলেই তাহলে তোমাদের উপরে ডিম ছোড়া হবে না, কাদা ছোড়া হবে না। আর রপাতে ঠিক মতো না এলে বা সেখানে কম হলে তাহলে তোমাদের ডিম ছোড়া হবে, তোমাদের হেনস্থা করা হবে, তোমাদের জুতোর মালা গলায় পরানো হবে। আমরা দেখেছি আইনের নামে প্রহসন, বিচারের নামে প্রহসন। আজকের ঘটনা পুনর্নির্মাণের নামে বিভিন্ন মানুষকে আজকের কোমরে দড়ি বেঁধে, কারোর হাত কড়া বেঁধে, কারোর হাফ প্যান্ট পরিয়ে, কারোর স্যান্ডো গেঞ্জি পরিয়ে, কারোর গামছা পর্যন্ত পরিয়ে, আজকের বা শুধু আন্ডারওয়্যার পরিয়ে রাস্তায় ঘোরানো হচ্ছে কোমরে দড়ি বেঁধে। আইন কি বলে? এটা কি পারে কোনো পুলিশ, কোনো প্রশাসন? কিচ্ছু না। আসলে আইনের শাসন এই 3 মাসে নেই। এখন শাসকের আইন চলছে এই বাংলা জুড়ে। ভয়ঙ্কর ভাবে সাধারণ মানুষের মোহভঙ্গ হয়েছে। আমার মনে হয় এই মুহূর্তে মাত্র 3 মাসে যদি আবার নির্বাচন এক্ষুনি ঘোষণা করা হয়, একেবারে গোহারা হারবে এই শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপি। এই মাত্র 3 মাসেই সাধারণ বঙ্গবাসীর মোহভঙ্গ হয়েছে চূড়ান্তভাবে। একদম, আমি আসবো, আপনার কাছে আসবো। কে ভোটে জিতবে, কে ভোটে হারবে, এটা আমাদের বিষয় না, কিন্তু আমাদের বিষয় হচ্ছে একটা সরকার মাত্র 3 মাস বয়স হলো তার, মুহূর্তের মধ্যেই তারা তাদের জনসমর্থন মানে অনেকটা চলে যাচ্ছে, মানে মানুষ ভঙ্গ হচ্ছে মানুষের, সেটা যেন আমাদের পর্যবেক্ষণে পরিষ্কার হচ্ছে। আমি ইন্দ্রজিৎ বাবুর কাছে আসবো। ইন্দ্রজিৎ বাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি তো সমাজকর্মের বিভিন্ন আপনার প্রতি মানে পর্যবেক্ষণ কি, কেন এমনটা হচ্ছে? যে ভালো মন্দ যাই হোক, একটা নতুন সরকার, সে তো উদ্যোগ নেবে, প্রথম যারা কাজ করতে শুরু করে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা অনেক বেশি থাকবে, কিন্তু কি দেখছি কোথায় যেন রাস আলগা, কে কোনটা ধরবে, কি করবে, কিছুই বুঝে উঠতে পারছে না গোটা বিষয়টা। এটা কি এই কারণে যে ওই ডবল ইঞ্জিন, যেটাকে সবচেয়ে বড় করে ঢাক পেটানো হয়েছিল ডবল ইঞ্জিন, আসলে গলত থেকে ডবল ইঞ্জিনেই থেকে গেছে, যে একটা ওখানে একটা বড় ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনের ইঙ্গিত না পেলে কিছুই করা যাচ্ছে না। সেই জন্যই কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন তার লিমিটেশনের মধ্যে তিনি করবেন? আমরা ঠিক বুঝলাম না, যে এটা আমি আনিসুর রহমানকেও জিজ্ঞাসা করবো যে লিমিটেশনটা কি? একটা ঘটনা ঘটেছে, তার পূর্ণাঙ্গ তদন্ত হবে, লিমিটেশন আবার আসছে কোথা থেকে? ইন্দ্রজিৎ বাবু, শুভ সন্ধ্যা। আজকে যে বিষয়ে আমরা চর্চা করছি সত্যি 3 মাসে মোহভঙ্গ। আমি দিলীপ বাবুর একটা উক্তি দিয়ে অনুষ্ঠানের আজকে শুরু করব। যে দিলীপ বাবু বলেছিলেন যে আমাদের যে নেতারা তারা মধুমেহতে আসক্তিতে মধ্যে ঢুকে পড়েছে, সে আসক্তি প্রকাশ করেছে। যাই হোক, এখন এইটা হচ্ছে সেই ব্যর্থতার আত্মস্বীকৃতি। অর্থাৎ বর্তমান সরকারের যে কর্মক্ষমতা ও রাজনৈতিক যে প্রতিশ্রুতির উপর একটা মানুষের সমগ্র পশ্চিমবঙ্গের একটা কঠিন প্রশ্ন চিহ্নের সম্মুখে ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন সরকার আজকে পর্যবসিত হয়েছে। তার কারণ আপনি দেখুন, তারা যখন যে আজকে তারা যে সিঁড়ি বেয়ে উঠেছিল, ক্ষমতার যে সিঁড়ি বেয়ে তারা এই ক্ষমতায় এসছেন, সেটা ছিল অন্যতম অস্ত্র ছিল হচ্ছে তোলাবাজি, সিন্ডিকেট, হ্যাঁ, এই ধরনের কাটমানি, বিশেষ করে এইগুলো মানুষের কাছে তুলে ধরে সেই ক্ষমতার অলিন্দে তারা সিঁড়ি বেয়ে উঠে এসে মানুষের কাছে প্রতিশ্রুতিবান হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখছি যে আজকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বললো, আজকে সুপ্রিম কোর্ট রায় আছে যে এসআইআর নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট বলছেন যে 27 লক্ষ আপনাদের যে নাম আপনারা বাদ দিয়েছেন, তার মধ্যে এই ট্রাইব্যুনালে কতজনের কি পরিস্থিতি সেই রিপোর্ট কমিশন দিতে পারেনি এবং জানেই না, গচ্ছিত হয়েছে আজকে। তাহলে অথচ দেখুন নোটিফিকেশন হচ্ছে যে 5 লক্ষ অস্থায়ী কর্মী, খুব চিন্তার বিষয়, যাদের এসআইআর এর নাম থাকবে না, এই অস্থায়ী কর্মীদের চাকরি কিন্তু আগামী দিনে থাকবে না পশ্চিমবঙ্গে। তাহলে আমরা কোন পরিস্থিতির মধ্যে এই পশ্চিমবঙ্গ চলছে, এ থেকেই খুব সহজেই অনুমেয় যে আমরা তার মধ্যে দিয়ে চলছি এই সরকার। তার কারণ প্রথমে দেখুন, অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে সরকার আসার আগেই আমরা দেখেছি বাড়ি বাড়ি বিজেপি কর্মীরা তারা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করেছেন, 3000 টাকা দেবেন। অথচ ক্ষমতায় আসার পরেই দেখলাম সেই ফর্মে পরিবর্তন হবে। অথচ বলা হলো লক্ষ্মী ভান্ডার আপাতত পাবেন যতক্ষণ না অন্নপূর্ণা যোজনা চালু হচ্ছে। ভালো কথা, সেটাও পরিস্থিতি হলো। 21টা ডিক্লারেশন দিতে হলো। তারপরে বহু লোক এতদিন তাও স্ট্যাটাসটা দেখতে পাচ্ছিল, এখন শুনলাম আগস্ট থেকে ডিসেম্বর অব্দি
কোনো কোনো কিছু পোর্টাল বন্ধ থাকবে, এখন কোনো অ্যাপ্লিকেশন করা যাবে না। তাহলে 450 টাকা গ্যাস একটু আগে আনিসরবাবু বললেন, হ্যাঁ সত্যি তো, তার মধ্যে আমি আর একটা যুক্ত করছি, 200 ইউনিট ইলেকট্রিসিটি ফ্রি, কোথায় গেল? হলো না। আচ্ছা, বাসে মহিলাদের যে বলা হয়েছিল যে বাসে কোনো রকম ভাড়া কিছু ধার্য হবে না, দিতে হবে না, ফ্রি, সেটাও শুনছি প্রায় আস্থা চলে। 107টা প্রকল্প ছিল আগের পূর্বতন সরকারের। সেই 107টা প্রকল্পের মধ্যে যেগুলো আমরা সবচেয়ে দেখি, যে বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভান্ডার ছিল, আপনি একটু আগে আলোচনা করছিলেন যে স্বাস্থ্যসাথী, আজকে স্বাস্থ্যসাথী প্রশ্ন চিহ্নের মুখে। আয়ুষ্মান ভারত 70 বছর বয়সের ঊর্ধ্বে যারা, তারা পাবে। কেন, রোগ কি মানুষের বয়সে দিয়ে আসে? অবশ্যই না। একটা ছোট বাচ্চারও আছে, আমি সেদিনকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একজন ক্যান্সার পেশেন্টের, তার তার একটা 3,000 টাকার জন্য, যে তিনি ওষুধ কেনার জন্য সেই টাকাটা ব্যবহৃত হতো 1,500 টাকা আগে যে সরকারের থেকে পেতেন, আজকে 3,000 টাকা দীর্ঘদিন ধরে তিনি পাচ্ছেন না। আমি একটা ছোট উদাহরণ সোশ্যাল মিডিয়া তুলে দিলাম। লক্ষ লক্ষ আমাদের এখানে মানুষজন আছেন, নাগরিকরা আছেন, তা আমাদের সহনাগরিকদের এই পরিস্থিতি, আজকে যে সরকার এই যে আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি প্রথমেই তারা মোহভঙ্গ হয়ে গেছে। তার কারণটাই এটা, যে সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখতে পারে। সেখানে আমরা কি দেখলাম? প্রতিদিন আলোচনা হয়, গদি মিডিয়া বলতেই বাধ্য হচ্ছি, প্রতিদিন আলোচনা হচ্ছে তৃণমূলের কে ভালো তৃণমূল, কে খারাপ তৃণমূল, তাকে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হচ্ছে, কে দুর্নীতি করেছে।